জুলাই গণঅভ্যুত্থানের শুরু থেকে এই পর্যন্ত ৬ মাস অতিক্রান্ত হলো। এই সময়ের মধ্যে সবচেয়ে যে সিগনিফিক্যান্ট যে ঘটনা সেটি হলো জাতিসংঘের এই মানবাধিকার বিষয়ক যে অফিস তারা প্রতিবেদন দিয়েছে। তারা যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করেছিল সেই প্রতিবেদনটা আমরা পেয়েছি। এখানে যে আপনারা আলোচনা করেছেন, আপনিও এই পয়েন্টটা তুলেছেন, সায়ন্ত ভাইও আলোচনা করেছে যে আমরা যখন রাষ্ট্রীয়ভাবে দেশের মধ্যে কতজন শহীদ হয়েছেন, কতজন আহত হয়েছেন এবং যে কিলিং সংগঠিত হয়েছে এর মাত্রা কতটুকু ছিল, কিভাবে হয়েছে এইটা অনুসন্ধানের চেষ্টা কিন্তু নানাভাবেই নানাজন করেছেন, নানান প্রতিষ্ঠান করেছেন। কিন্তু এখানে আমাদের সীমাবদ্ধতা হলো যে কাঠামোকে ব্যবহার করে আমরা এই কাজগুলো করছিলাম, সেই কাঠামোতে কিন্তু আগের যারা ছিল হয়তো শীর্ষ পর্যায়ে দুই একজনকে সরিয়ে দেওয়া হয়েছে, বদলি করা হয়েছে বা অন্যান্য পদচ্যুত করা হয়েছে, কিন্তু মাঝামাঝি পর্যায়ে যারা আছেন তারা কিন্তু রয়ে গেছেন। ফলে এই বিষয়গুলোকে প্রভাবিত করার যে চেষ্টা সেটা কিন্তু অব্যাহতভাবে থাকবে। এখন একটা জিনিস হলো, যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাসীন অবস্থায় আছে এই সময়ে তারা অবশ্যই এই গণঅভ্যুত্থানের ফলেই তারা এখানে দায়িত্ব নিয়েছে এবং স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন থাকতে পারে, সুদূর ভবিষ্যতে এই প্রশ্ন উঠতে পারে যে ছাত্ররা এবং গণঅভ্যুত্থানকারীরাই তাদেরকে এই সরকারে বসিয়েছে এবং তাদের পক্ষ থেকেই তারা এই তদন্ত করেছে এবং সেখানে এই ফিগারগুলো এসেছে, এই ফ্যাক্টসগুলো এসেছে এবং সেটা নিয়ে একটা প্রশ্ন সুদূর ভবিষ্যতে কেউ না কেউ তুলতেই পারে। কিন্তু এক্ষেত্রে একটা আমাদের বড় বিজয় হলো যে জাতিসংঘের একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এরকম একটা নিরপেক্ষ তদন্ত এবং খুবই ফ্রুটফুল এবং খুবই গ্রহণযোগ্য একটা তদন্ত হয়েছে এবং তার মধ্য দিয়ে আমরা পেয়েছি ১৪০০ শহীদ হয়েছেন এবং তার মাধ্যমেই আমরা পেয়েছি যে কত নৃশংসভাবে হত্যাকাণ্ডগুলো ঘটেছিল, ক্ষমতার কি অপব্যবহার করা হয়েছিল। এই ঘটনাগুলো আপনারা যেরকম বলেছেন যে আমরা জানি, আমরা জানতাম কিভাবে হত্যাকাণ্ড হয়েছিল, কার নির্দেশে হয়েছিল। কারণ আপনাদের মনে পড়বে শেখ হাসিনাকে একবার কোনো এক সংবাদ সম্মেলনে জিজ্ঞেস করা হয়েছিল যে হ্যাঁ আপনাকে সব কাজেই আপনাকে লাগে দেশের, হ্যাঁ আপনি যখন বিদেশে থাকেন, এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল আপনি যখন বিদেশে থাকেন তখন সব কিছু অচল হয়ে যায়, আপনাকে ছোটোখাটো সব বিষয়ে টেক কেয়ার করতে হয়। হ্যাঁ, তো এইটার প্রশ্নের ফলে কিন্তু শেখ হাসিনা ক্ষেপে গিয়েছিলেন, বললেন যে হ্যাঁ আমি তো করি। ফলে এই জিনিসটা এমন একটা কর্তৃত্ববাদী ব্যবস্থা এই দেশে গত ১৫.৫ বছর ধরে সক্রিয় ছিল, যে ব্যবস্থায় কিন্তু সব কিছু শেখ হাসিনার নেতৃত্বে এবং তার নির্দেশেই ঘটতো। এটা আমরা বাংলাদেশে বসবাসকারী সকলেই জানি। কিন্তু এখন যখন দেখছি যে কিভাবে তার নির্দেশটা যখন জাতিসংঘের একটা প্রতিবেদনের মধ্য দিয়ে এটা ভেরিফাইড হচ্ছে, এটা প্রমাণিত হচ্ছে, তখন কিন্তু এইটা যে তার আর এখান থেকে বেরিয়ে যাওয়ার উপায় নাই। তিনি যে একজন গণহত্যাকারী, তিনি একজন খুনি এবং তার ক্ষমতা দীর্ঘায়িত করার স্বার্থে তিনি যে খুন করেছেন। এবং আপনি জানেন বাংলাদেশের ইতিহাসে তো বটেই, সারা বিশ্বের ইতিহাসে এত অল্প সময়ের মধ্যে এত বেশি খুনের ঘটনা, এত বেশি আহতের ঘটনা, এত বেশি গোলাগুলির ঘটনা কিন্তু ঘটেনি এর আগে। এত শিশু কোন আন্দোলনে এত শিশু এটা খুব স্বাভাবিক, খুবই স্বতঃস্ফূর্তভাবেই আমরা জানি যে এই আন্দোলনে যারা নেতৃত্ব ছিল, যে তরুণরা নেতৃত্ব দিয়েছে, ছাত্ররা যাদের ডাকে হলো এই মানুষ রাস্তায় নেমে এসেছিল, সমবেত হয়েছিল, প্রতিবাদ করেছিল, তাদের ডাকটা কিন্তু সবচেয়ে বেশি পৌঁছেছিল তাদের যে জুনিয়র যারা, তাদের মধ্যে। আপনারা জানেন যে যখন ২০১৮ সালের এই নিরাপদ সড়ক আন্দোলন তৈরি হয়েছিল তখন কিন্তু স্কুলের ছেলেমেয়েরা তারা মাঠে নেমে এসেছিল, তারা কিন্তু সবচেয়ে বেশি প্রতিবাদ করেছিল, তারা একটা রাষ্ট্র মেরামতের কাজটা শুরু করেছিল। এবং আমরা তখন দেখে বিস্মিত হয়েছিলাম যে স্কুল পড়ুয়া এই যে ১৪ বছর ১৬ বছর বয়সী যে তরুণরা, তারা যেভাবে দেশ নিয়ে ভাবছে, দেশের পুনর্গঠনের চিন্তা করছে, নতুন বাংলাদেশ গড়ার জন্য তারা রাস্তায় নেমে এসেছিল, সেই জিনিসটা আমাদের সবাইকে বিস্মিত করেছিল। এবং আমরা পরে দেখলাম ২০২৪ সালে কারা আসলে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, যারা ২০১৮ সালে স্কুলে পড়তো তারাই কিন্তু ২০২৪ সালে এসে ইউনিভার্সিটিতে পড়ুয়া ছাত্র হিসেবে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এবং স্বাভাবিকভাবেই আমরা খেয়াল করেছি যে তাদের এই আহ্বান, আবার যতটা প্রথমত তাদের এই আহ্বান কিন্তু স্কুল পড়ুয়া
কলেজ পড়ুয়া ছেলে মেয়েদেরকে ব্যাপকভাবে আকৃষ্ট করেছিল। এবং আমরা যারা ঢাকার রাস্তায় তখন ঘুরেছি তারা জানি যে ওই সময় রাস্তার দখল কিন্তু এই কিশোর তরুণদের হাতে ছিল। ফলে এটা খুব অস্বাভাবিক না যে তাদের প্রাণটাই বেশি গেছে, তাদেরকেই সবচেয়ে নির্মমতা সহ্য করতে হয়েছে, গুলি খেতে হয়েছে। কিন্তু তারপরেও যারা অনেকেই আছে, যেমন অনেক শিশু, যেমন রিয়ার কথা বলা যায়, যে ছাদে বসে বারান্দায় বসে তারা হেলিকপ্টারের গুলি থেকে ছোড়া গুলিতে নিহত হয়েছেন, আহত হয়েছেন, এরকম ঘটনাও ঘটেছে। কিন্তু বেসিক্যালি এই আমাদের নতুন প্রজন্ম যে যারা আসলে নতুন একটা বাংলাদেশ দেখতে চায়, তারা কিন্তু ব্যাপক মাত্রায় নেমে এসেছিল এবং এই গণঅভ্যুত্থানকে সফল করেছিল। আপনি লক্ষ্য করছেন নিশ্চয়ই এই তরুণরা কিন্তু এখনো হুমকির বাইরে নয়। তরুণরা তো আমরা লক্ষ্য করলাম দুটো ঘটনা আপনাকে উল্লেখ করি। একটি হলো গাজীপুরে যে ঘটনাটি ঘটলো, একজন মারাই গেল, কাশেম নামে একটা তরুণ মারা গেলেন। এবং আরেকটি ঘটনা আবার নতুন করে সামনে আসছে যে একজন তরুণের লাশ পড়েছিল 6 মাস হসপিটালে মর্গে, এবং সেখানে উনি যাত্রাবাড়িতে মারা যায়, হাসান নামে, মাত্র 19 বছর বয়স, এবং পরে তার লাশটা চিহ্নিত করা গেছে। হ্যাঁ, এটা ঢাকা মেডিকেল কলেজের মর্গে কিন্তু 6টি লাশ মানে অচিহ্নিত অবস্থায়, আনআইডেন্টিফাইড অবস্থায় ছিল, এবং এর মধ্যে একটি লাশের পরিচয় কিন্তু আমরা শনাক্ত করা গেল। এবং আমার যেটা ধারণা, আমরা যেটা এই যে জাতিসংঘের যে 1400 জনের যে শহীদের যে বিবরণ পাচ্ছি, সেই 1400 জনের মধ্যে অনেকেরই ভাগ্যে হয়তো এমন ঘটেছে, যেমন শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছিলেন যে খুন করে লাশ গুম করে দাও, অবশ্যই সেরকম একটি ঘটনা ঘটেছে। অনেক ঘটনা ঘটতে পারে যে লাশ গুম করে দেওয়া হয়েছে, বেয়ারিশভাবে কবরস্থ করা হয়েছে, তাদেরকে ভাসিয়ে দেওয়া হয়েছে, বা লাশ গোপন করে ফেলা হয়েছে, এরকম ঘটনা, অসংখ্য ঘটনা ঘটেছে। এবং আমরা জানি যে অনেক পরিবার, বিশেষ করে আপনি লক্ষ্য করবেন, যেমন যাত্রাবাড়িতে যে প্রতিরোধ যুদ্ধ হয়েছিল, সেখানে সাংবাদিকরা গিয়েছেন, বাসসের সাংবাদিকরাও সেখানে গিয়েছেন, এবং আমরা ওখানে ইন্টেন্সিভলি কাজ করেছি, অনেক প্রতিবেদন সেখান থেকে আমরা নিয়ে এসেছি এবং প্রকাশ করেছি। সেখান থেকে আমরা যেটা বুঝতে পেরেছি যে অনেক ফ্যামিলি, যারা নিম্নবিত্তের ফ্যামিলি ছিল, খেটে খাওয়া ফ্যামিলি ছিল, তারা কিন্তু ফ্যামিলির একমাত্র আয় করা যে সন্তান বা ব্যক্তি, তার মৃত্যুর ফলে এই যাত্রাবাড়ি এলাকা, এটা তো সাবার্ব ধরনের একটা এলাকা, এই এলাকায় কিন্তু তারা আর টিকতে পারেনি। ফলে ফ্যামিলি নিয়ে তারা কিন্তু শিফট করে গেছে, যে জেলা শহর থেকে তারা এসেছিল সেই জেলা শহরে আবার ফিরে গেছে। ফলে এরকম কিন্তু ডিসপ্লেসমেন্টের ঘটনাও ঘটেছে। তরুণরা আত্মত্যাগ করেছে, কিন্তু এর ফল ভোগ করেছে সেই বয়স্করা, এবং তারা আগের সেই ধারায় দেশকে আবার নিয়ে গেছে। এরকম ঘটনা 90-এর পরেও সেই ঘটনা ঘটেছে। ফলে তরুণরা যাতে সফল না হয়, নতুন বাংলাদেশ গড়তে না পারে, এই জন্য কিন্তু হুমকি ধামকি এগুলো অব্যাহত থাকবেই। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে শেখ হাসিনা আমাদেরকে একটা শিক্ষা দিয়ে গেছেন। আমরা প্রত্যেকেই, বিএনপি বলেন, জামায়াত বলেন, প্রত্যেকেই, এবং আমরা যারা লেখক সাংবাদিক আছি, প্রত্যেকেই আমরা বিলক্ষণ জানি যে এই শাসনের ভয়াবহতাটা কীরকম ছিল, এই শাসন, এই ব্যবস্থা কিভাবে একটা দেশকে পরাধীনতা এবং এই তো আমাদের যে প্রত্যেকটা ব্যক্তিকে আক্রান্ত করে তুলতে পারে। ফলে ওই জায়গায় ফেরত যাওয়ার আর কিন্তু সুযোগ নেই। আমাদেরকে এখন সমস্ত হুমকি সত্ত্বেও, রিস্ক সত্ত্বেও একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। এবং তরুণরা যা চায়, কারণ তারা কিন্তু আজকে থেকে বলছে না, এটা তাদের 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে ভ্যাট বিরোধী আন্দোলন, এবং তারপরে নিরাপদ সড়ক আন্দোলন, এসবের মধ্য দিয়ে কিন্তু তারা বারবার বলেছে রাষ্ট্র মেরামত চাই, ভয় পাওয়া যাবে না। যারা আসলে এই বাংলাদেশে থাকবে, তারা যেন তাদের মতো করে এই দেশটাকে গঠন করে নিতে পারে, এই দেশটাকে সাজিয়ে নিতে পারি, সেই সুযোগটা বয়স্কদের করে দেওয়া উচিত।